শত ভিডিও ফুটেজ, শত শত ভিডিও ফুটেজ কয়েকদিন আপনারা দেখেছেন। কিন্তু কেন পুলিশ গুলি করলো না? কেন পুলিশ গুলি করলো না? পুলিশ প্রশাসনকে পুরো ধ্বংস করে ফেলছে বাংলাদেশের পলিটিশিয়ানরা। কে বা কারা পিছন থেকে সুপরিকল্পিতভাবে, কে বা কারা ওয়েল প্ল্যান করে বাংলাদেশের পুলিশকে ধ্বংস করে ফেলতেছে, বাংলাদেশের সেনাবাহিনীরা ভাই ধ্বংস করে ফেলতেছে, কে বা কারা পিছন থেকে। এখন পুলিশ যদি এভাবে হাতে চুরি পড়ে থাকে, পুলিশ যদি অস্ত্র হাতে না তুলে এবং পুলিশ যদি 2-4টা ক্রস ফায়ার না দেয় ভাই, পুলিশের মানিজ্য গে, পুলিশকে মানুষ 2 দিন পর পিটায় মারবে। কারণ যে অবস্থা আমি দেখতেছি, পুলিশ যেহেতু গুলি চালায় না, হাতে বন্দুক থাকার পরও পুলিশের কোথাও না কোথাও বাধা রয়েছে। কে বা কারা পুলিশকে নিষেধ করে দিচ্ছে যে সামনে এরা, হয়তো জুলাই যোদ্ধাদের যে নেতারা আছে তারা বলে দিচ্ছে, হ্যাঁ আমাদের পোলাপাত যদি সামনে থাকে এদেরকে গুলি মারবেন তো খাইছে আপনারে। হয়তো শিবিরের জামায়াত বলে দিছে যে আমাদের শিবিরের বুকে যদি একটা গুলি চলে তাহলে খাইছে তোমারে। হয়তো বা ছাত্র দল যারা রয়েছে বা লীগ যারা রয়েছে, কেউ না কেউ উপর থেকে বলছে যে আমার দলের লোকের উপর যদি কিছু করে তাহলে খায় ফেলামো, ধরে ফেলামো। তো পুলিশ যাইবোটা কই? পুলিশ যাইবোটা কই? এখন যে বলছে যে আমার এইভাবে যদি চলতে থাকে তো 2 দিন পর আপনাদের ঘর বাড়ি আপনাদের পাহারা দিয়েন, আপনাদের জান মাল সম্পদ জীবন যৌবন যা কিছু আছে ওই আপনাদের পাহারা দিয়েন, আমরা নাই। মাস শেষে বেতন তুলুন চলে যাবো, আমাকে কি 4 টাকা পড়ছে। কথা তো সত্যি রে ভাই। তো ভাই যেটা এখন করতে হবে সেটা হলো ক্রস ফায়ার আবার চালু করতে হবে, আয়না ঘর ওপেন করতে হবে। আয়না ঘর ওপেন করেন ইউনূস স্যার, আয়না ঘর ওপেন করেন। আয়না ঘর বন্ধ কেন? এই জাতিকে, বাঙালি জাতিকে বুঝছেন, এটা ঠিক করতে হলে আয়না ঘরের কোনো বিকল্প নাই। শেখ হাসিনা ঠিকই করছে, এখন বুঝতেছি এই আয়না ঘর নিয়ে কম সমালোচনা করিনি। এই আয়না ঘর নিয়ে কম সমালোচনা করে রাস্তায় যারা উচ্ছৃঙ্খলতা তৈরি করে, এই পোলাপান, উচ্ছৃঙ্খল পোলাপান, এদের না হয় গুলি করে মারলেন, এদের পিছনে যাদের গডফাদার আছে তাদেরকে তো গুলি করে মারা অনেক সময় সম্ভব হয় না, কারণ আইন কানুন বলে একটা ব্যাপার আছে। তো এদেরকেই তো শেখ হাসিনা আয়না ঘরে নিয়ে গেছিল রাষ্ট্রকে সুরক্ষা করার জন্য। এখন তো বুঝতেছে আয়না ঘরে বন্ধ হওয়ার কারণে সারা বাংলাদেশে ক্যান্সার ছড়ে গেছে। এই আয়না ঘর বন্ধ হওয়ার কারণে সারা দেশে নৈরাজ্যের কি অবস্থা, আইন শৃঙ্খলা চরম পর্যায়ে চলে গেছে এই আয়না ঘর বন্ধ হওয়ার কারণে। কারণ ভয় তো নাই কারো, আয়না ঘর তো বন্ধ। ইউনূস স্যার আপনি আয়না ঘর খুলেন কেন? আয়না ঘরের করতে লাথি মেয়েরা, বুঝছেন পাটা দেখেন, আয়না ঘরের দরজা কেমন লাথি মেরে খুলেন গিয়ে আপনার আয়না ঘরের দরজা। আয়না ঘরের দরজা খুলতে হবে। আয়না ভাই গতকাল একটা পোস্টে দিলাম না ফেসবুকে, দেখছেন আপনারা? দেখেন তো নি, কারণ ফলো তো দেননি, দেখবেন কেমনে? তো যাই হোক, সেই পোস্টে আমি বলেছিলাম যে ভাই বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনীর যে ধৈর্য, বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনীর সে যে ধৈর্য আমি দেখলাম ভাই, এইটা দেখা মহান আল্লাহ তাআলার উপর, মানে ধর্মের উপর আমার বিশ্বাস আরো দৃঢ় হয়ে গেছে। কারণ এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না যতক্ষণ না স্বয়ং আল্লাহ তাআলা তাদের উপর সে ন্যাক দান না করেন, মানে সেই ধৈর্য ধারণ করার ক্ষমতা দান না করেন। কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এই যে পল্লবীতে ন্যাশনাল হসপিটালের সামনে বা ধানমন্ডি 32 নম্বরের সামনে যেসব ঘটনাগুলো ঘটছে, সেখানে পুলিশে যে কতটা অসহায়ভাবে, কতটা ধৈর্যের সাথে এই পোলাপানদেরকে সামলাইছে বা পোলাপানদেরকে বাধা দিয়েছে, নিজেরা মাইর খেয়েছে, নিজেরা তো 2-4টা বাড়ি খাইছি, প্লাস যেভাবে ইট মারতেছে বুঝছেন, তাদের মাথা ফাটছে, তাদের পায়ের নল্লি ভেঙে গেছে বুঝছেন। কিন্তু তারপরে পুলিশ ধৈর্যের সাথে একটা গুলিও করেনি, পুলিশ সেনাবাহিনী একটা গুলিও করেনি। দেখলাম হালকা পাতলা 2-1টা লাঠি দিয়ে বাড়ি টাড়ি দিয়ে বা দৌড়ে এইসব মব সৃষ্টি করতে যারা এসেছিল এইসব পোলাপানদের খেদানোর জন্য। ভাই এইটা দেখা ভাই ধর্মের প্রতি আমার বিশ্বাস আরও বেড়ে গেছে। কারণ এলো স্বয়ং আল্লাহ পাকের রহমত ছাড়া বুঝছেন এ আর সম্ভব না কোনো মানুষের পক্ষে, যদি আল্লাহ তাআলা সেই ধৈর্য ধারণ করার ক্ষমতা সেই ব্যক্তিদের না দিয়ে থাকেন। এই হইল ভাই কাহিনী। চিন্তা করতে পারেন ওদিকে যদি ভাই আমি থাকতাম, আরে ভাই আমি ডিএমপি কমিশনার বা ডিসি এগুলি বাদ দেন, সামান্য যদি একটা পুলিশের কি বলে একেবারে ছোট লেভেলের কি বলেন আপনারা, ঠোল্লা বলেন নাকি? আমরা তো ছোটোবেলায় ঠোল্লা বলতাম, আপনারা কি বলেন কে জানেন, নামও ভুলে গেছি, কনস্টেবল নাকি? তো যাই হোক, একজন কনস্টেবল লেভেলের যদি আমি হইতো না, তারপর একেবারে পুরো আমার মাথার সাটাক যেত বুঝছেন, পুরো আমার মাথার সাটাক যেত পিটাইয়া বাইরাইয়া। আর যদি ওই ডিসি মাসুদ যদি আমার হাতে বন্দুক টন্দুক দিত বুঝছেন, মাইরাইয়া সবই করে দরকার হলে জেল খাটু, পিঠে পাশা তো লাল করতামই। তারপরে যদি না পারতাম তাহলে হাতে যদি বন্দুক দিত আমাদের ডিসি মাসুদ বা ডিএমপি কমিশনার যে পিছনে, একেবারে মেরা লেতাম, একেবারে মেরা লেতাম বুঝছেন, একেবারে মেরা লেতাম। এটা তো সম্ভব না।
তো এখন দেখেন বাংলাদেশের পুলিশ সেনাবাহিনীর দায়িত্ব হলো দেশের সার্বভৌম রক্ষা করা, বর্ডারকে সিকিউর রাখা, আর পুলিশের কাজ হলো আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করা। এখন যে পরিস্থিতিতে দেশ চলে গেছে ভাই আবার চালু করতে হবে, ভাই ক্রস ফায়ার তো আবার চালু করতে হবে। এই ক্রস ফায়ার ছাড়া এই সিচুয়েশন আর নিয়ন্ত্রণ করা সম্ভব না, 2-4টা বাইরে পিঠে সম্ভব না। কারণ এক জায়গায় গোলযোগ হইতেছে, এই সব মব যারা সৃষ্টি করে, সন্ত্রাসী যারা রয়েছে, নৈরাজ্য যারা সৃষ্টি করে, এনার্কি যারা সৃষ্টি করে, তো তারা যখন দেখতেছে কি রে আমাদের তো গোয়ার ভিতরে দুটো বাড়ি দেয় আর তো কিছু করে না, আমাদের তো গোয়ার ভিতরে দুটো বাড়ি দেয় আর কিছুই করে না, চলো আবার অন্য জায়গায় গিয়ে আন্দোলন। তো ঢাকার আন্দোলন ঠেকাইতে যায়, ওদিকে চট্টগ্রামে শুরু হয়, চট্টগ্রামের আন্দোলন ঠেকাইতে যায়, ওদিকে রাজশাহীতে শুরু হয়, রাজশাহীর আন্দোলন ঠেকাইতে যায়, ওদিকে বরিশালে শুরু হয়। ভাই এমনি তো দেশ চলতে পারে না। অসহায় হয়ে গেছে ডিএমপি কমিশনার, উনি জনগণের কাছে মাপ চাইতেছে, ভাই আমাদের মাফ করে দেন, ভাই আমাদের মাফ করে দেন, আমরা আর পারতেছি না। আমার কথা না, ডিএমপি কমিশনারের কথা, যে আমরা আর পারতেছি না, হয়তো আমাদেরকে গুলি করার পারমিশন দেন, আর নাহলে আমরা রাস্তা থেকে চলে যাই, আপনাদের যান জীবন যৌবন মাল সামাল যা কিছু আছে ঘর বাড়ি আপনাদেরটা আপনারা পাহারা দিবেন, আমাদের চ্যাটে ঠেকা পড়েন এগুলো পাহারা দেওয়ার, আমরা আপনাদেরকে রক্ষা করতে যাবে, উল্টা আমাদেরকে মারবেন, অথচ আমাদের সেই পারমিশন নেই সেই গুলি করার বা সর্বশক্তি নিয়োগ করার। এ তো হইতে পারে না, পুলিশের পায়ে হাত পা তো বাধা। এতদিন তো আমি পুলিশকে ভুল বলছিলাম যে পুলিশ পান ইচ্ছা করে করে না, আরে ভাই পুলিশ করবে কেমন? যে সাধারণ যত পুলিশ আছে, এই যে ডিএমপি কমিশনার দেখেন, ডিসি মাসুদ দেখেন, ডিসি মাসুদের কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, সে যে কতটা অসহায়, উপর লেভেল থেকে তার উপর অর্ডার আসে কি করতে হবে কি না করতে হবে, আর রাস্তায় থাকে তো ডিসি মাসুদ আর তার সহকর্মীরা, মাইক তো খায় তারা, কতটা অসহায় তারা। একটা অ্যাকশনে যেতে হলে 10টা ফোন করতে, ভাই সামনে ছাত্রদল খাড়া রয়েছে, সামনে শিবির খাড়া রয়েছে, সামনে জুলাই যুদ্ধ খাড়া রয়েছে, কারে মারুন কারে ধরুন কি করুন, জুলাই যোদ্ধারে মারতে যাব, পরে দেখা যাব সেই পুলিশের বাড়িতে মব সৃষ্টি করে সেই পুলিশে মেরে ফেলাইছে ফেসিবাদ বইলা। জামায়াত শিবির এদের আটকেতে যাব, এরা কি কাহিনী করবো, ছাত্রদল আটকেতে যাব, এরাই কাহিনী করবো, তারপরে উপর থেকে তো চাপ আছে, চাকরি চলে যাবো। তো ভাই এদের ভবিষ্যৎ কি, পুলিশের ভবিষ্যৎ কি? তো যার ফলে পুলিশ এখন অসহায় হয়ে ডিএমপি কমিশনার দেখেন কি বলে, আপনাদেরকে শুনাই। শালা আজকে মাথার সাটা গিয়া, বুঝছেন, মাথার সাটা গিয়া, শুনেন কি বলে। তিনটা ক্ষেত্রে ফায়ার ওপেন করার কথা বলা হয়েছে। একটা হচ্ছে টু এস্টাবলিশ রাইট অফ প্রাইভেট ডিফেন্স। রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মধ্যে আছে মানুষের জীবন এবং জানমাল, সেটা নিজের এবং অপরের। 2 নম্বর ক্ষেত্র হচ্ছে সিআরপিসি 127 এবং 28-এ আনলফুল অ্যাসেম্বলিকে ডিসপাস করার জন্য। 3 নম্বর ক্ষেত্র একটি বিষয়, এই যে এখানে বললো না সামাজিক যোগাযোগ মাধ্যমে দাঁড়ান একটু রাস্তায় কোনো, আচ্ছা তো যাই হোক, ওদিকে আবার অ্যাড ট্যাড এসে বলছে, বুঝছেন, যেটা বলছিল সে আর কি, সেটা হলো ইলিগেল অ্যাসেম্বলি বুঝছেন, অবৈধ সমাবেশ। যদি অবৈধ সমাবেশ হয়, পুলিশ যদি বলে এখান থেকে উঠা যাও, যদি উঠা না যায় তাহলে প্রথম পিটাও তারপরে গুলি করো, এটা পুলিশের পিআরপিতে রয়েছে। তারপরে ওয়ারেন্টভুক্ত আসামি বা সাজাভুক্ত আসামি বা যাবজ্জীবন প্রাপ্ত আসামি যদি পুলিশের হাত থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে বা নিজে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কোনো না কোনোভাবে তাকেও গুলি করার নির্দেশ রয়েছে। এবং জনগণের মাল যখন বিপদের মধ্যে পড়ে, হুমকির মধ্যে পড়ে, জ্বালাপোড়ার মধ্যে পড়ে, তখনও পুলিশের উপর নির্দেশ রয়েছে গুলি করে এদেরকে মেরে ফেলো। এবং পুলিশের উপর যদি কেউ আঘাত করে, সামান্য একটা চাকু বা হাতে ইট মারেনি, কিন্তু ইট নিয়ে সামনে দাঁড়িয়ে আছে এবং একজন পুলিশ অফিসার সামনে দাঁড়িয়ে আছে, সামনে একজন সন্ত্রাসী, হাতে একটা ইট, বন্দুক না, পিস্তল না, রামদা চাপাতি হকি স্টিক, এগুলো না, সামান্য একটা ইট হাতে রাখা রয়েছে। পুলিশের রাইটস রয়েছে পিআরপি সেকশনে সেই ছেলেকেও গুলি করে মেরে ফেলা। এটা পৃথিবীর যে কোনো উন্নত দেশে বৈধ। পুলিশ প্রথম ওয়ার্নিং দেবে, হাত থেকে ইট ফেলে দে, হাত থেকে ইট ফালাও। দেখাবো না আমেরিকান পুলিশরা কিভাবে কাজ করে, কখনো সময় সুযোগ পাইলে, যে হাতে যদি ইটা থাকে বা কোনো ধারণা অস্ত্র থাকে, আরে পিস্তল বন্দুক তো বহুত দূরের কথা, হাতে একটা বোতা চাক্কু যদি থাকে, হাতে ইট যদি থাকে, প্রথম ওয়ার্নিং দেবে, ইট ফেলে দাও, চাক্কু ফেলে দাও। 2 বার বলবে ইট ফেলে দাও, চাক্কু ফেলে দাও, 3 বারে 3 গুলি করে মেরে ফেলো। এবং পুলিশের বডি ক্যামেরা অন থাকে এবং এটা লিগেল, মেরে ফেলাও। তো এখন এই হইল ভাই অবস্থা। তো যেভাবেই অরাজকতা বাংলাদেশে চলছে, আর 2-একটা মাথার সাটা গে, বুঝছেন, মাথার সাটা গে। দেখি এইদিকে এই ভিডিওটা দেখানো যায় কিনা, এইটা ভিডিওটা দেখেন, এই ভিডিওটা আপনাদের একটুখানি দেখেন, একটু সাউন্ড দিয়ে দেখেন।
এই হলো বাংলাদেশের অবস্থা, এই হলো বাংলাদেশের অবস্থা। যেটা দেখছেন, প্রথম তো আমি ভাবছিলাম এটা এক্সকেভেটর, পরে দেখি যে না রে ভাই, এটা এক্সকেভেটর না, এটা দিয়ে পুলিশের গাড়ি, এটা দিয়ে পুলিশের গাড়ি, পুলিশের গাড়ির উপর উঠে কি করতেছে দেখেন। এই যে দেখেন, এত বড় মাকা লাল আছে দুনিয়ার কোন দেশে? আমেরিকার মাটিতে এমন কোন মাকা লাল আছে পুলিশের গাড়ির উপরে দাঁড়াইবে এইভাবে? পুলিশের গাড়ি এমন কোন মাকা লাল আছে? এটা ভাই শুধু আমেরিকার আইন না, পৃথিবীর যে কোনো দেশেরই আইন। এই যে পুলিশ অফিসার কিছুক্ষণ আগে আপনাদেরকে বললো যে পুলিশের জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য, ইভেন পাবলিকের জীবন এবং সম্পত্তি রক্ষা করার জন্য পিআরপি সেকশনে তাদেরকে গুলি করার অধিকার রয়েছে, তারা গুলি করতে পারে। এখন যে দৃশ্য আমি দেখালাম, পুলিশের গাড়ির উপরে যেভাবে 2-4 জন পোলাপান যেভাবে হামলে পড়ছে, কি এক ভয়ঙ্কর অবস্থা। তো চাইলে তো পুলিশ ওখান থেকে গুলি করতে পারতো, বৈধ। শত শত ভিডিও ফুটেজ কয়েকদিন আপনারা দেখেছেন, কিন্তু কেন পুলিশ গুলি করলো না? কেন পুলিশ গুলি করলো না? পুলিশ প্রশাসনকে পুরো ধ্বংস করে ফেলছে বাংলাদেশের পলিটিশিয়ানরা। কে বা কারা পিছন থেকে সুপরিকল্পিতভাবে, কে বা কারা ওয়েল প্ল্যান করে বাংলাদেশের পুলিশকে ধ্বংস করে ফেলতেছে, বাংলাদেশের সেনাবাহিনীরা ভাই ধ্বংস করে ফেলতেছে, কে বা কারা পিছন থেকে। এখন পুলিশ যদি এভাবে হাতে চুরি পড়ে থাকে, পুলিশ যদি অস্ত্র হাতে না তুলে এবং পুলিশ যদি 2-4টা ক্রস ফায়ারে না দেয়, ভাই পুলিশের মানিজ্য গে, পুলিশকে মানুষ 2 দিন পর পিটায় মারবে। কারণ যে অবস্থা আমি দেখতেছি, পুলিশ যেহেতু গুলি চালে না, হাতে বন্দুক থাকার পরও পুলিশের কোথাও না কোথাও বাধা রয়েছে। কে বা কারা পুলিশকে নিষেধ করে দিচ্ছে যে সামনে এরা, হয়তো জুলাই যোদ্ধাদের যে নেতারা আছে তারা বলে দিচ্ছে, হ্যাঁ আমাদের পোলাপাত যদি সামনে থাকে এদেরকে গুলি মারবেন তো খাইছে আপনারে। হয়তো শিবিরের জামায়াত বলে দিছে যে আমাদের শিবিরের বুকে যদি একটা গুলি চলে তাহলে খাইছে তোমারে। হয়তো বা ছাত্র দল যারা রয়েছে বা লীগ যারা রয়েছে, কেউ না কেউ উপর থেকে বলছে যে আমার দলের লোকের উপর যদি কিছু করে তাহলে খায় ফেলামো, ধরে ফেলামো। তো পুলিশ যাইবোটা কই? পুলিশ যাইবোটা কই? এখন যে বলছে যে আমাদের এইভাবে যদি চলতে থাকে তো 2 দিন পর আপনাদের ঘর বাড়ি আপনাদের পাহারা দেন, আপনাদের জান মাল সম্পদ জীবন যৌবন যা কিছু আছে ওই আপনাদের পাহারা দেন, আমরা নাই। মাস শেষে বেতন তুলুন, চলে যাবো, আমাকে কি 4 টাকা পড়ছে। কথা তো সত্যি রে ভাই। তো ভাই যেটা এখন করতে হবে সেটা হলো ক্রস ফায়ার আবার চালু করতে হবে, আয়না ঘর ওপেন করতে হবে। আয়না ঘর ওপেন করেন ইউনুস স্যার, আয়না ঘর ওপেন করেন। আয়না ঘর বন্ধ কেন? এই জাতিকে, বাঙালি জাতিকে বুঝছেন, এটা ঠিক করতে হলে আয়না ঘরের কোনো বিকল্প নাই। শেখ হাসিনা ঠিকই করছে, এখন বুঝতেছি। এই আয়না ঘর নিয়ে কম সমালোচনা করিনি, এই আয়না ঘর নিয়ে কম সমালোচনা করি। রাস্তায় যারা উচ্ছৃঙ্খলতা তৈরি করে, এই পোলাপান, উচ্ছৃঙ্খল পোলাপান, এদের না হয় গুলি করে মারলেন, এদের পিছনে যাদের গডফাদার আছে তাদেরকে তো গুলি করে মারা অনেক সময় সম্ভব হয় না, কারণ আইন কানুন বলে একটা ব্যাপার আছে। তো এদেরকেই তো শেখ হাসিনা আয়না ঘরে নিয়ে গেছিল রাষ্ট্রকে সুরক্ষা করার জন্য। এখন তো বুঝতেছে আয়না ঘরে বন্ধ হওয়ার কারণে সারা বাংলাদেশে ক্যান্সার ছড়ে গেছে। এই আয়না ঘর বন্ধ হওয়ার কারণে সারা দেশে নৈরাজ্যের কি অবস্থা, আইন শৃঙ্খলা চরম পর্যায়ে চলে গেছে এই আয়না ঘর বন্ধ হওয়ার কারণে। কারণ ভয় তো নাই কারো, আয়না ঘর তো বন্ধ। ইউনুস স্যার আপনি আয়না ঘর খুলেন কেন? আয়না ঘরের করতে লাথি মেরে, বুঝছেন পাটা দেখেন, আয়না ঘরের দরজা কেমন লাথি মেরে খুলেন গিয়ে আপনার আয়না ঘরের দরজা। আয়না ঘরের দরজা খুলতে হবে, আয়না ঘরের দরজা না খুলে এই অবস্থা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর পুলিশ ভাইদের বলতেছে কে চ্যাটার, কে আছে পিছনে, দেন ক্রস ফায়ার দেন 2-4টা। এইসব 2-4টা আউল ফাউল বললে আমাকে কিচ্ছু যায় আসে না। যে বিশৃঙ্খলা দেশে পুলিশের মায়েরা তুইলা বাপের তুইলা যে বকাবকি, সেনাবাহিনীর বড় বড় অফিসার একজন মেজর পর্যায়ে যে বকাবকি বাইরে তুলে ভাই, এই ভিডিওর শুরুতে আমি বলছি না ভাই, আল্লাহর উপর আমার মানে বিশ্বাস, ধর্মের প্রতি আমার বিশ্বাস আরো বেড়ে গেছে যে স্বয়ং আল্লাহর রহমত বা নিয়ামত না থাকলে যদি ব্যক্তিদের সেই ক্ষমতা না দিত তাহলে এই অসম্ভব না, বুঝছেন? এই অসম্ভব না কোনো মানুষের পক্ষে সহ্য করার পদ্ধতি। যে পরিস্থিতি আমি বাংলাদেশে দেখছি গত কয়েকদিনে, ভাই আরো কিছু বলে ভাই আমার বিপি বেড়ে যাবে। ভাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।